ঢাকার ব্যস্ত শহরের এক কোণে রেললাইনের পাশের ছোট্ট বস্তিতে জন্ম হয়েছিল ফাতেমার। জন্মের সময় কেউ উল্লাস করেনি, কেউ মিষ্টি বিলায়নি, কারণ ওদের জীবনে নতুন মুখ মানেই ছিল নতুন এক দায়, নতুন এক ক্ষুধার ভাগ। ফাতেমার মা রহিমা প্রতিদিন মানুষের বাসায় কাজ করতেন। বাবা করিম ছিলেন রিকশা চালক, তবে নিয়মিত কাজ করার চেয়ে নেশার সঙ্গেই তার বন্ধুত্ব ছিল বেশি। ফলে সংসারের চাকা বেশিরভাগ সময়ই থেমে থাকত। ফাতেমা যখন হাঁটতে শিখল, তখনই শিখে গেল আরেকটি কঠিন দক্ষতা, ডাস্টবিনে খাবার খুঁজে বের করা। ওদের বস্তির বাচ্চাদের কাছে এটা কোনো লজ্জার কাজ ছিল না, বরং বেঁচে থাকার উপায়। সকালে ট্রেন যাওয়ার শব্দে ঘুম ভাঙত ফাতেমার। ট্রেন চলে গেলে লাইনের পাশে পড়ে থাকা প্লাস্টিক, বোতল, কাগজ কোঁড়াতে বের হতো সে আর তার বন্ধুদের দল। আজ বেশি কোঁড়াতে পারলে বিকেলে ডিম কিনব, একদিন বলেছিল ফাতেমা। বন্ধু রাশেদ হেসে বলেছিল, ডিম না, আজ আমি চানাচুর খাব। তাদের ছোট ছোট স্বপ্নগুলোও ছিল খাবারকে ঘিরে। ফাতেমা অন্য বাচ্চাদের মতো স্কুলে যেত না, তবে রেল লাইনের ওপাশে একটা স্কুল ছিল। প্রতিদিন সকালে ইউনিফর্ম পরা বাচ্চাদের দেখে ওর বুকের ভেতর কেমন যেন একটা টান লাগত। ও ভাবত, ওরা কি অন্য কোনো দুনিয়ার মানুষ? ফাতেমার বয়স যখন প্রায় ৮, তখন এক রাত থেকেই তার বাবা আর বাড়ি ফিরল না। কেউ বলল দুর্ঘটনা, কেউ বলল মারামারি, কিন্তু সত্যিটা যাই হোক, তাদের জীবনে নতুন করে নেমে এলো আরও কঠিন সময়। মা একা হয়ে গেলেন, খাবার কমে গেল, কাজ বেড়ে গেল। একদিন রাতে মা বললেন, ফাতেমা, তুই কাল থেকে আমার সঙ্গে কাজে যাবি। ওর শৈশবের শেষটুকু সেদিনই নিঃশব্দে শেষ হয়ে গেল। বাসাবাড়িকে কাজ করতে গিয়ে ফাতেমা প্রথম বুঝল সমাজ কেমন ভাগ হয়ে আছে। কেউ তাকে আদর করত না, কেউ নাম ধরে ডাকত না, শুধু বলতো, এই মেয়ে। এক বাসায় একদিন বাচ্চাদের পড়াতে দেখে ও চুপচাপ দরজার আড়ালে দাঁড়িয়েছিল। বাড়ির ম্যাডাম সেটা দেখে বললেন, কাজ শেষ কর, দাঁড়িয়ে থাকলে টাকা পাবি না। সেদিন রাতে ফাতেমা মাকে জিজ্ঞাসা করেছিল, মা, আমি কি কখনো পড়তে পারব? রহিমা কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, আল্লাহ চাইলে সবই হয়। কিন্তু সেই কণ্ঠে আশার চেয়ে ক্লান্তিই বেশি ছিল। একদিন বিকেলে ফাতেমা প্লাস্টিক কোণাতে গিয়ে দেখল কয়েকজন লোক বস্তিতে এসেছে। তারা বাচ্চাদের জড়ো করে গল্প বলছে, গান শেখাচ্ছে। ও দূরে দাঁড়িয়েছিল। একজন আপা ডাকলেন, তোমার নাম কি? ফাতেমা, লাজুক গলায় বলল সে। সেদিন প্রথম কেউ তাকে নাম ধরে ডাকল, হাসল আর একটা খাতা দিল। খাতার সাদা পাতাগুলো দেখে ফাতেমার মনে হল এ যেন একটা নতুন দরজা। পরের কয়েক সপ্তাহ সেই আপারা নিয়মিত আসতে লাগলেন। তারা বস্তির বাচ্চাদের অক্ষর শেখাতেন। ফাতেমা প্রথম যেদিন নিজের নাম লিখতে পারল, তার মনে হয়েছিল সে যেন কোনো বড় যুদ্ধ জিতে গেছে। সেদিন রাতে সে খাতাটা বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। ধীরে ধীরে ফাতেমার ভিতরে একটা নতুন আগুন জ্বলে উঠল। সে পড়তে চায়, বদলাতে চায়, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। কাজ, দারিদ্র্য, মায়ের অসুস্থতা, সব মিলিয়ে পথটা ছিল কাঁটায় ভরা। তবু এক রাতে আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলেছিল, আমি একদিন অন্য জীবন পাব। সেই রাত থেকেই ফাতেমার বদলে যাওয়ার গল্প আস্তে আস্তে শুরু হল। ফাতেমার জীবনে অক্ষর শেখার ছোট্ট দরজাটা খুললেও বাস্তবতার দেয়াল তখনও অনেক উঁচু ছিল। দিনে কাজ, রাতে ক্লান্ত শরীর, এই ছিল তার জীবন। কিন্তু সেই খাতার পাতাগুলো যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দিত, তার জীবন শুধু বস্তির গণ্ডির মধ্যে আটকে থাকার জন্য নয়। সকালে মায়ের সঙ্গে কাজে যেত ফাতেমা। বাসার মেঝে মোছা, থালা ধোয়া, কাপড় কাচা, সব কিছু করতে করতে হাত শক্ত হয়ে গিয়েছিল। তবু যখনই একটু সময় পেত, ব্যাগ থেকে খাতাটা বের করে অক্ষর লিখত। একদিন বাসার ছোট ছেলে আরিয়ান তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি স্কুলে যাও? ফাতেমা একটু লজ্জা পেয়ে বলেছিল, না, কিন্তু শিখছি। ছেলেটা হেসে বলেছিল, আমি চাইলে তোমাকে পড়া দেখাতে পারি। সেদিন ফাতেমার মনে হয়েছিল পৃথিবীটা পুরোটা খারাপ না। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এলো এক বর্ষার দিনে। টানা বৃষ্টিতে বস্তি ডুবে গেল। নোংরা পানিতে ভিজে ভিজে রহিমা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে যাওয়ার টাকা ছিল না। ফাতেমা প্রথমবার বুঝল দারিদ্র্য শুধু ক্ষুধা না, অসহায়তাও। রাতে মায়ের কপালে ভেজা কাপড় রাখতে রাখতে সে কাঁদছিল।
মা দুর্বল গলায় বললেন, কাঁদিস না, তুই শক্ত থাক। সেদিনই ফাতেমার ভিতরে একটা সিদ্ধান্ত জন্ম নিল। সে আর শুধু টিকে থাকার জন্য বাঁচবে না, বদলাবে। পরদিন থেকেই সে আরও কাজ খুঁজতে শুরু করল। একটা ছোট রেস্টুরেন্টে বাসন ধোয়ার কাজ পেল। সারাদিন গরম পানিতে হাত ভিজে থাকত। কিন্তু রাতের শেষে যখন কয়েকটা বাড়তি টাকা হাতে পেত, তখন মনে হতো সে একটু একটু করে নিজের জীবন বদলাচ্ছে। রেস্টুরেন্টের এক কর্মচারী শামীম একদিন বলল, তুই এত কষ্ট করিস কেন? ফাতেমা হাসল, কারণ আমি একদিন অন্য জীবন চাই। বস্তিতে যে স্বেচ্ছাসেবী দলটি আসত, তারা একদিন বলল, কাছেই একটা রাতের স্কুল আছে, তুমি চাইলে সেখানে আসতে পারো। ফাতেমা প্রথম দিন সেখানে গিয়ে ভয়ে কাঁপছিল। পুরনো একটা ঘর, টিনের ছাদ, কয়েকটা বেঞ্চ, তবু তার কাছে এটা ছিল স্বপ্নের জায়গা। শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি কেন পড়তে চাও? ফাতেমা কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি চাই কেউ আমাকে এই মেয়ে না বলে নাম ধরে ডাকুক। ঘরটা এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গিয়েছিল। সেই স্কুলেই তার পরিচয় হল নাসরিনের সঙ্গে। নাসরিনও বস্তির মেয়ে, সেও কাজ করে পড়ত। দুজনের বন্ধুত্ব খুব দ্রুত গাঢ় হয়ে গেল। রাতে পড়া শেষে তারা আকাশের দিকে তাকিয়ে স্বপ্নের কথা বলত। তুই বড় হয়ে কি হবি? আমি শিক্ষক হতে চাই, বলত ফাতেমা। তাহলে আমি ডাক্তার হব, হাসত নাসরিন। স্বপ্নগুলো তখনও দূরে, কিন্তু অসম্ভব মনে হচ্ছিল না। তবে সবাই তাদের এই চেষ্টা ভালো চোখে দেখত না। বস্তির অনেকেই বলত, পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো কাজই করতে হবে। এই কথাগুলো মাঝে মাঝে ফাতেমাকে ভেঙে দিত, কিন্তু মায়ের কথা মনে পড়ত, শক্ত থাক। 1 বছর পর রাতের স্কুলে পরীক্ষা হলো। ফাতেমা ভয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষা দিল। ফল প্রকাশের দিন শিক্ষক যখন বললেন সে প্রথম হয়েছে, ফাতেমা বিশ্বাসই করতে পারছিল না। তার মনে হচ্ছিল এ যেন ছোট্ট একটা আলো, কিন্তু এই আলোই পথ দেখাবে। সেদিন সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছিল। রহিমার চোখে পানি ছিল, কিন্তু মুখে হাসি। রহিমা বললেন, আমি পড়তে পারিনি, কিন্তু তুই পারবি। এই কথাটা ফাতেমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে গেল। ফাতেমার পড়ালেখার প্রতি আগ্রহ এবং ভালো রেজাল্ট দেখে রাতের স্কুলের এক শিক্ষক তাকে একটি এনজিও স্কুলে ভর্তি হওয়ার সুযোগ করে দিলেন। সেখানে বই, খাতা, এমনকি দুপুরের খাবারও দেয়া হতো। প্রথম দিন স্কুলে ঢুকে ফাতেমা কেঁদে ফেলেছিল, কারণ সে বুঝেছিল তার জীবনের পথ সত্যিই বদলাতে শুরু করেছে। আগের লাজুক চুপচাপ মেয়েটা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠতে লাগল। ক্লাসে হাত তুলে প্রশ্ন করত, বন্ধুদের পড়া বুঝিয়ে দিত। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। একদিন স্কুলে এক অতিথি এসেছিলেন। তিনি বস্তি থেকে উঠে আসা একজন সফল মানুষ। তার গল্প শুনে ফাতেমার মনে হল, যদি উনি পারেন, আমি কেন পারব না? সেদিন রাতে সে খাতায় লিখেছিল, আমি একদিন অন্যদের জীবন বদলাতে সাহায্য করব। তবে পথ এখনও সহজ ছিল না। কাজ, পড়া, মায়ের চিকিৎসা সব সামলাতে গিয়ে অনেক রাত না খেয়েই ঘুমাতে হয়েছে। কিন্তু এখন আর সে ভেঙে পড়ত না, কারণ তার সামনে লক্ষ্য ছিল। একসময় বস্তির মানুষই বলতে শুরু করল, ফাতেমা মেয়েটা অনেক বদলে গেছে। হ্যাঁ, বদল তো হচ্ছিল, কেবল পোশাক বা আচরণে নয়, তার চিন্তা, তার আত্মবিশ্বাস, তার স্বপ্নে। এই ধাপের শেষে ফাতেমা আর শুধু টোকাই মেয়ে নয়, সে একজন যোদ্ধা, যে নিজের ভাগ্যের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে। ফাতেমার জীবন এখন আর আগের মতো অন্ধকারে ঢাকা ছিল না। তবু আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। সামনে এখনও ছিল দীর্ঘ পথ, কঠিন পরীক্ষা আর বড় সিদ্ধান্তের সময়। এনজিও স্কুলে ভর্তি হওয়ার পর তার জীবনের গতি যেন বদলে গেল। এখানে শুধু পড়াশোনা নয়, তাকে শেখানো হচ্ছিল আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর স্বপ্ন দেখতে শেখার সাহস। প্রথম দিকে স্কুলের পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। অনেক শিক্ষার্থী ছিল যারা তুলনামূলক ভালো অবস্থার পরিবার থেকে এসেছে। তাদের সুন্দর ব্যাগ, রঙিন বই, পরিষ্কার ইউনিফর্ম দেখে মাঝে মাঝে ফাতেমার মনে হতো সে যেন এখনও অন্য এক জগতের মানুষ। কিন্তু একদিন তার ক্লাস টিচার মেহরাব স্যার বললেন, তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার চেষ্টা তোমার পরিচয়। এই কথাটা তার মনে গভীরভাবে গেঁথে গেল। ফাতেমা প্রতিদিন ভোরে উঠে পড়ত। বস্তির শব্দ, ভিড়, গরম কিছুই আর তাকে থামাতে পারছিল না। গণিত ছিল তার সবচেয়ে কঠিন বিষয়। অনেক সময় না বুঝে কাঁদত, কিন্তু হাল ছাড়ত না। একদিন স্যার তাকে আলাদা করে বুঝিয়ে দিলেন। সমস্যাটা যখন বুঝে গেল, তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল, যেন সে কোনো পাহাড় জয় করেছে। রহিমা এখন আগের চেয়ে একটু ভালো। তিনি এখনও কাজ করেন, তবে মেয়ের পড়াশোনা নিয়ে ভীষণ গর্ব অনুভব করেন।
প্রতিদিন রাতে ফাতেমা পড়তে বসলে মা চুপচাপ পাশে বসে থাকতেন। তিনি পড়া বুঝতেন না, কিন্তু মেয়ের স্বপ্ন বুঝতেন। এক রাতে তিনি বললেন, তুই একদিন বড় মানুষ হবি, আমি জানি। এই বিশ্বাস ফাতেমাকে আরও শক্ত করে তুলল। সময় গড়িয়ে এলো বড় পরীক্ষা, বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফল করলে সে বড় স্কুলে পড়ার সুযোগ পাবে। পরীক্ষার আগের রাত ফাতেমা ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল এই পরীক্ষাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরীক্ষার দিন সে নিজের সবটুকু দিয়ে লিখল। ফল প্রকাশের দিন স্কুলের সামনে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল। যখন তালিকায় নিজের নাম দেখল, সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে বৃত্তি পেয়েছে। বাড়ি ফিরে খবরটা বলতেই রহিমা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এটা ছিল কষ্টের, সংগ্রামের আর আশার কান্না। বস্তির মানুষরাও অবাক হয়েছিল। যে মেয়েটাকে একসময় প্লাস্টিক কুড়াতে দেখত, সেই মেয়েই এখন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। বৃত্তি পেয়ে সে শহরের একটি ভালো স্কুলে ভর্তি হল। এখানে প্রতিযোগিতা ছিল অনেক বেশি। প্রথম কয়েক সপ্তাহ সে খুব চুপচাপ থাকত, নিজেকে ছোট মনে হতো। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, মেধা আর পরিশ্রমের কাছে সামাজিক অবস্থান বড় নয়। একদিন ক্লাসে শিক্ষক একটি প্রেজেন্টেশন দিতে বললেন। সবাই ভয় পাচ্ছিল, কিন্তু ফাতেমা হাত তুলল। সে নিজের গল্প বলল, কিভাবে বস্তি থেকে উঠে এসেছে, কিভাবে পড়াশোনা তাকে বদলে দিয়েছে। পুরো ক্লাস নীরব হয়ে শুনছিল। শেষে সবাই হাততালি দিল। সেদিন সে বুঝল, তার গল্পই তার শক্তি। আগে সে শুধু নিজের জীবন বদলাতে চেয়েছিল, এখন সে অন্যদের জন্য কিছু করতে চায়। সে ভাবতে শুরু করল, বস্তির শিশুদের জন্য একদিন স্কুল তৈরি করবে। তবে সবকিছু মসৃণ ছিল না। একসময় টাকার অভাবে মায়ের চিকিৎসা আবার বন্ধ হওয়ার উপক্রম হল। ফাতেমা ভেঙে পড়েনি। স্কুল শেষে টিউশনি দেওয়া শুরু করল। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত, তা দিয়ে মায়ের ওষুধ কিনত। এখন তার দিন কাটে পড়া, টিউশনি আর মায়ের যত্ন নিয়ে। কিন্তু তার চোখে ক্লান্তি নয়, দৃঢ়তা। বস্তির ছোটরা তাকে আপু বলে ডাকতে শুরু করেছে। তারা তার কাছে পড়তে আসে। ফাতেমা বুঝতে পারে সে ইতিমধ্যেই কারো জীবনের আলো হয়ে উঠছে। স্কুলের এক অনুষ্ঠানে তাকে বক্তৃতা দিতে বলা হয়। সে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, আমি এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে কোনো শিশুকে শুধু দারিদ্র্যের কারণে স্বপ্ন ছাড়তে হবে না। তার কথা শুনে অনেকের চোখ ভিজে উঠেছিল। এখন ফাতেমা শুধু বেঁচে থাকার জন্য লড়ছে না, সে ভবিষ্যৎ তৈরি করছে। তার আত্মবিশ্বাস, তার দৃষ্টি, তার স্বপ্ন সবই বদলে গেছে। একসময় যে মেয়েটা ডাস্টবিনে খাবার খুঁজত, আজ সে বইয়ের পাতায় ভবিষ্যৎ খুঁজে পায়। এই ধাপের শেষে ফাতেমা প্রস্তুত তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের জন্য। সময় কখন যে কেটে গেছে ফাতেমা নিজেও ঠিক বুঝতে পারেনি। যে মেয়েটি একসময় বস্তির ধুলোমাখা পথে হাঁটত, আজ সে দাঁড়িয়ে আছে জীবনের এক নতুন অধ্যায়ের সামনে। তার স্কুল জীবন শেষ হয়েছে অসাধারণ ফলাফল নিয়ে। এখন সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ। কিন্তু এই সাফল্যের আনন্দের সঙ্গে ছিল গভীর এক দায়িত্বের অনুভূতি। কারণ সে জানত তার পথ শুধু তার নিজের জন্য নয়। ফাতেমা সমাজবিজ্ঞান বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, কারণ সে বুঝতে চেয়েছিল কেন সমাজে এত বৈষম্য আর কিভাবে সেটা বদলানো যায়। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটা ছিল তার জীবনের আরেকটি বড় মুহূর্ত। বড় ক্যাম্পাস, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছুই যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল সে কতটা দূর এসে পৌঁছেছে। তবে অতীত কখনো পুরোপুরি হারিয়ে যায় না। কখনো কখনো সে ক্লাসে বসে হঠাৎ বস্তির দিনগুলোর কথা মনে করত। মায়ের অসুস্থতা, ক্ষুধার রাত আর সেই প্রথম খাতার সাদা পাতা। এই স্মৃতিগুলো তাকে দুঃখী করত না, বরং শক্তি দিত। কারণ সে জানত এই পথই তাকে তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি সে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ শুরু করল। সংগঠনটি বস্তির শিশুদের শিক্ষা নিয়ে কাজ করত। প্রথম দিন যখন সে বাচ্চাদের সামনে দাঁড়াল, তার মনে হল যেন নিজের ছোটবেলার সামনে দাঁড়িয়ে আছে। একটি মেয়ে তাকে জিজ্ঞেস করেছিল, আপু, আমি কি বড় হয়ে আপনার মতো হতে পারব? ফাতেমা হাসল, তুমি আমার চেয়েও বড় হতে পারবে। রহিমা এখন আগের চেয়ে অনেক সুস্থ। মেয়ের সাফল্য তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। একদিন তিনি বললেন, আমি তোর উপর গর্ব করি। এই কথাটা ফাতেমার কাছে সব পুরস্কারের চেয়েও বড় ছিল। বিশ্ববিদ্যালয় শেষ করার পর ফাতেমা সিদ্ধান্ত নিল সে নিজের একটি শিক্ষা উদ্যোগ শুরু করবে। অনেক কষ্টে, বন্ধুদের সাহায্যে আর ছোট ছোট অনুদান নিয়ে সে বস্তির কাছেই একটি ছোট শিক্ষা কেন্দ্র শুরু করল। প্রথম দিন মাত্র 5 জন শিশু এসেছিল,
কিন্তু ফাতেমার চোখে সেটা ছিল বিশাল সাফল্য। ধীরে ধীরে শিশুদের সংখ্যা বাড়তে লাগল। কেউ কাজের ফাঁকে আসে, কেউ স্কুল শেষে আসে। ফাতেমা শুধু পড়াশোনা শেখাতো না, শেখাতো স্বপ্ন দেখতে, সাহস রাখতে আর নিজের ওপর বিশ্বাস করতে। একদিন সে ক্লাসে বলেছিল, তোমাদের কেউ যেন কখনো মনে না করে যে তোমরা কম। শিশুরা তার কথা মন দিয়ে শুনছিল। কয়েক বছরের মধ্যে তার উদ্যোগ অনেক বড় হয়ে উঠল। স্থানীয় মানুষ, কিছু প্রতিষ্ঠান, সবাই তাকে সহযোগিতা করতে শুরু করল। একদিন একটি অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হলো। মঞ্চে দাঁড়িয়ে সে যখন বক্তৃতা দিল, তার চোখে ভেসে উঠছিল সেই ছোট্ট দোস্তির দৃশ্য। সে বলল, আমি প্রমাণ যে কেউ সুযোগ পেলে বদলাতে পারে, আর আমি চাই এই সুযোগ সবাই পাক। এখন ফাতেমা শুধু একজন সফল নারী নয়, সে একটি পরিবর্তনের প্রতীক। তার শিক্ষা কেন্দ্র থেকে অনেক শিশু স্কুলে ভর্তি হয়েছে, কেউ কলেজে পড়ছে, কেউ চাকরি করছে। প্রতিবার কোনো শিশুর সাফল্যের খবর শুনলে তার মনে হয় তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। এক সন্ধ্যায় ফাতেমা সেই পুরনো রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল। সূর্য ডুবছে, বাতাসে পরিচিত গন্ধ। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, ধন্যবাদ সেই ছোট্ট ফাতেমাকে যে কখনো হাল ছাড়েনি। তার ঠোঁটে হাসি ফুটে উঠল, কারণ সে জানে তার গল্প শেষ হয়নি। এটা এখন আরও অনেক গল্পের শুরু। সময়ের সাথে সাথে ফাতেমার ছোট শিক্ষাকেন্দ্রটি একদিন একটি পূর্ণাঙ্গ স্কুলে পরিণত হল। টিনের ঘর থেকে শুরু হওয়া সেই জায়গায় এখন পাকা ভবন, লাইব্রেরি, এমনকি একটি ছোট কম্পিউটার ল্যাবও আছে। কিন্তু ফাতেমার কাছে সবচেয়ে বড় অর্জন ছিল না ভবন বা স্বীকৃতি। সবচেয়ে বড় অর্জন ছিল সেই শিশুদের হাসি, যাদের চোখে সে নিজের শৈশবকে দেখতে পেত। একদিন ক্লাস শেষে একটি ছেলে এসে বলল, আপু, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। ফাতেমা মৃদু হেসে বলল, তাহলে আজ থেকেই স্বপ্নটা সত্যি করার কাজ শুরু করো। সে বুঝতে পারত একটা সময় কেউ তাকে এমনই বলেছিল, আর সেই কথাই তার জীবন বদলে দিয়েছিল। জীবনের সবচেয়ে আবেগময় মুহূর্ত এলো কয়েক বছর পর। রহিমা দীর্ঘ অসুস্থতার পর পৃথিবী ছেড়ে চলে গেলেন। মায়ের জানাজায় দাঁড়িয়ে ফাতেমার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তিটা যেন নীরবে তাকে আশীর্বাদ দিয়ে বিদায় নিল। কিন্তু সে ভেঙে পড়েনি, কারণ সে জানত মায়ের স্বপ্ন এখন তার ভেতরেই বেঁচে আছে। মায়ের মৃত্যুর পর সে আরও বেশি করে কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলল। তার স্কুল এখন শুধু একটি বস্তি নয়, আশেপাশের কয়েকটি এলাকাতেও শিক্ষা সহায়তা দিচ্ছে। অনেক তরুণ স্বেচ্ছাসেবক তার সঙ্গে যুক্ত হয়েছে। তাদের চোখে ফাতেমা শুধু একজন শিক্ষক নয়, একজন অনুপ্রেরণা। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? ফাতেমা একটু ভেবে বলেছিল, কেউ যদি বিশ্বাস করে যে সে পারবে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বাধাও ছোট হয়ে যায়। এক বিকেলে সে আবার সেই পুরনো রেল লাইনের পাশে হাঁটছিল। সবকিছু বদলে গেছে, নতুন দোকান, নতুন ঘর, নতুন মানুষ। কিন্তু তার মনে হচ্ছিল সময় যেন তাকে একটা পূর্ণ বৃত্তে এনে দাঁড় করিয়েছে। সে ভাবল, যদি সেই ছোট্ট মেয়েটা আজ তাকে দেখতে পেত, নিশ্চয়ই অবাক হতো। সন্ধ্যার আকাশে লাল আলো ছড়িয়ে পড়ছিল। ফাতেমা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, জীবন আমাকে অনেক কিছু দেয়নি, কিন্তু যতটুকু দিয়েছে তা দিয়ে আমি অনেক জীবন আলোকিত করতে পেরেছি। তার চোখে শান্তির ঝিলিক। ফাতেমার গল্প এখানেই শেষ, কিন্তু তার কাজ, তার স্বপ্ন, তার ছড়িয়ে দেওয়া আলো শেষ নয়। কারণ সত্যিকারের সাফল্য নিজের জীবন বদলানো নয়, অন্যদের জীবন বদলানোর পথ তৈরি করা। একটি টোকাই মেয়ের গল্প এভাবেই হয়ে উঠল আশা, সাহস আর মানবতার এক অনন্ত উত্তরাধিকার। প্রিয় দর্শক, ভিডিওটিতে লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।